বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মালয়েশিয়ার MH370 বিমানের নিখোঁজ রহস্য সমাধানের আলো পাওয়া গেল। ভারত মহাসাগরের যে ভাসমান ধ্বংসাবশেষ উপগ্রহের চোখে ধরা পড়েছিল তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই মুহূর্তে মোট ৮০ লক্ষ বর্গ কিমি এলাকা জুড়ে চলছে তল্লাশি। মালয়েশিয়ার নিখোঁজ বিমানের খোঁজে পৃথিবীর অন্যতম দুর্গম অঞ্চলের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া থেকে তল্লাশি বিমান রওনা দিল। অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম উপকূল ও আটলান্টিকের জনশূন্য দ্বীপের মধ্যবর্তী ভারত মহাসাগরে যে ভাসমান ধ্বংসাবশেষ উপগ্রহের চোখে ধরা পড়েছিল তার খোঁজেই তল্লাশি বিমান ও জাহাজ রওনা দিয়েছে। আরও জাহাজ রওনা দিচ্ছে ধ্বংসাবশেষের দিকে। ভারত মহাসাগরের দক্ষিণে এই অঞ্চল এতটাই প্রান্তিক ও দুর্গম যে সেখানে পৌঁছতেই তল্লাশি বিমানগুলি বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছে। আবহাওয়া খারাপ থাকায় ব্যাহত হচ্ছে সামগ্রিক তল্লাশি অভিযান। ১৩তম দিনে MH370 বিমান নিখোঁজ রহস্য সমাধানের আলো পাওয়া গেল। অস্ট্রেলিয়া জানিয়েছেন, স্যাটেলাইটে দেখা গিয়েছে দক্ষিণ ভারত মহাসাগরে দুটি বস্তুকে যার সঙ্গে বিমানের ধ্বংসাবশেষে মিল পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে ভাসমান ওই বস্তু আসলে মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ। এরপরেই তল্লাশি অভিযানে আলাদা মাত্রা পেল। দুটি দল আলাদা আলাদাভাবে অস্ট্রেলিয়ার পশ্চিম প্রান্তে দক্ষিণ ভারত মহাসাগরের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে এদিন নতুন করে আরও ৬ লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় সন্ধান শুরু হওয়ায় এই মুহূর্তে মোট প্রায় ৮০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে খোঁজ চলছে নিখোঁজ বিমানের। অস্ট্রেলিয়ার উদ্ধারকারী জাহাজ HMAS এর পৌঁছতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২৩৯ জন যাত্রী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের MH370 উড়ালের বিমানটি নিখোঁজ হয় ৮ই মার্চ ভোরে। কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে বিমানটি হারিয়ে যাওয়ার কারণ এখনও জানা যায়নি। বিমানটিকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে। ২৬টি দেশ স্থল, নৌ ও আকাশপথে এই অভিযান চালাচ্ছে। We have aircraft which can do surveillance, okay, search, etc. They are also being deployed. Our, Andaman Nicobar Command is directly involved in this task. Very unfortunate incident that has happened in terms of is a very mysterious incident. We not been able to find out. Nobody has been able to find out the trace of this aircraft. It's been missing for almost more than 10 days plus. So their government, the Malaysian government, has actually asked the Indian government as well for search operations to locate this aircraft. We are participating in it. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ষোড়শ লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতির সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজ মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। পূর্ব ত্রিপুরা রিটার্নিং অফিসার প্রশান্ত কুমার গোয়েলের নিকট জমা দেন মনোনয়নপত্র। আজ মিছিল সমাবেশ করে পূর্ব ত্রিপুরার উপজাতি সংরক্ষিত আসনের জন্য জেলাশাসক ডক্টর প্রশান্ত কুমার গোয়েলের নিকট মনোনয়নপত্র দাখিল করল বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ ছিল বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর মনোনয়নপত্র দাখিল করার দিন। সেই মোতাবেক আমবাসা টিআরটিসি স্ট্যান্ডে বামফ্রন্টের পক্ষ থেকে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর, প্রাক্তন সাংসদ বাজুবন রিয়াং, প্রার্থী জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে আমবাসা টিআরটিসি স্ট্যান্ড থেকে একটি মিছিল জেলা পরিষদ কার্যালয় পর্যন্ত পরিক্রমা করে সেখান থেকে বাজুবন রিয়াং, বিজন ধর সহ এক প্রতিনিধি দল ধলাই জেলাশাসক ডক্টর প্রশান্ত কুমার গোয়েলের নিকট বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরী মনোনয়নপত্র দাখিল করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ষোড়শ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিলেন আম আদমি পার্টির প্রার্থী ডক্টর সলিল সাহা। আজ ছিল আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন আম আদমি পার্টির তরফে মনোনয়নপত্র জমা দিলেন ডক্টর সলিল সাহা। এদিন দলের ত্রিপুরা শাখার কর্মী সমর্থকরা এক র্যালি করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের অফিসের সামনে এসে জড়ো হন। সেখান থেকে প্রার্থী ডক্টর সলিল সাহা সহ কয়েকজন প্রতিনিধি দিয়ে জেলাশাসক তথা রিটার্নিং অফিসার অভিষেক সিংয়ের হাতে মনোনয়নপত্র তুলে দেন। প্রার্থী সাংবাদিকদের জানান, বর্তমানে রাজনীতি যেভাবে ক্রিমিনালদের হাতে চলে গিয়েছে তাতে সাধারণ মানুষ যে আর স্বাধীন বলে মনে হয় না। তাই দেশের সাধারণ মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দিতেই আম আদমি পার্টির উত্থান বলেই জানান তিনি।
আমার মাঝে মধ্যে মনে হয় যে আমরা সত্যি স্বাধীন, কেননা নিউজ পেপার ইজ এ সিম্বল অফ আমাদের স্বাধীনতা। কিন্তু সত্যিকারে কি আমরা স্বাধীনতা পেয়েছি? প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে জিজ্ঞেস করুন। আমাদের পলিটিক্স আজকে যেই ক্রিমিনালাইজেশন স্টেজে গেছে, কেউ কিন্তু স্বাধীন ফিল করে না। আম আদমি পার্টির যে উত্থান হয়েছে এই দেশে, সেটাই স্বাধীনতা মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর ত্রিপুরার মাটিতে আমরা এই নমিনেশন পাবো সাবমিট করে আজকে মানুষকে আমরা সুযোগ দেবো যে তারা ওই স্বাধীনতা সংগ্রামে যাতে পার্টিসিপেট করতে পারে, এবং সেটা হবে আমাদের এই জীবনে বাঁচার একটা গর্বের স্টেপ, এবং সেটাই আমাদের উদ্দেশ্য যে আমরা স্বাধীনতা ফিরিয়ে দেবো এই দেশকে বাই চেঞ্জিং দ্য পলিটিক্সকে চেঞ্জ করবো, পলিটিক্যাল সিস্টেমকে চেঞ্জ করবো, ওদের কাজ করার ধরনকে চেঞ্জ করবো, মানুষকে একটা শান্তি নিঃশ্বাস ফেলতে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে গত 12ই জানুয়ারি থেকে ত্রিপুরায় আম আদমি পার্টি ত্রিপুরা রাজ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ও রাজ্যের বুদ্ধিজীবী মহলে ব্যাপক সাড়া জেগেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে তেলিয়ামুড়ার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া থানায়। উপস্থিত ছিলেন এসডিপিও চন্দন সাহা সহ অন্যান্যরা। আসন্ন লোকসভা নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে হয় তার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রশাসনিক এক বৈঠক অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া থানায়। উপস্থিত ছিলেন এসডিপিও চন্দন সাহা, তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত অফিসার সন্তোষ শীল ও বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা। নির্বাচন যাতে সুন্দর হয় এবং নিয়ম মেনে চলে ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। আসন্ন যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমাদের পুলিশ পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কী কী করণীয় এবং সেই ব্যাপারে আমাদের যারা পলিটিক্যাল পার্টিরা আছে বিভিন্ন, তাদের রিপ্রেজেন্টেটিভকে নিয়ে আমরা সেই বিস্তারিতভাবে আমরা আলোচনা করছি। তো সেক্ষেত্রে গিয়ে মডেল কোড অফ কন্ডাক্ট এবং তার সঙ্গে আমাদের পুলিশের বিভিন্ন ভূমিকা, যেমন আমাদের ফ্লাইং স্কোয়াড আছে, স্টেটিক সার্ভেলেন্স টিম আছে, এবং তাছাড়া অন্যান্য আরও সঙ্গে যুক্ত বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, এবং কী কী পদক্ষেপ নেওয়া হবে ভবিষ্যতে ইদানিং যে সময়টা আসছে তার মধ্যে, এবং তাদের কাছ থেকে আমাদের কী সহায়তা পেতে হবে এবং কী কী গাইডলাইন সেগুলো আমরা আলোচনা করেছি, এবং আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যাতে সেগুলো তারা যাতে সুন্দরভাবে আমাদের সহায়তা করে, এবং আমরা যাতে আসন্ন ইলেকশনটা যেটা পার্লামেন্টারি ইলেকশন সেটা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর ভগৎ সিং হলে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভায় পূর্ব ত্রিপুরা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভৃগুরাম রিয়াংকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানান বক্তারা। কৈলাসহরেও লোকসভা নির্বাচনের প্রচার ধীরে ধীরে তেজি হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু হয়েছে। আজ স্থানীয় ভগৎ সিং হলে তৃণমূল কংগ্রেসের এক কর্মসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি তথা প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্ত, কার্যকরী সভাপতি দুলাল দাস, জেলা সভাপতি জ্যোতির্ময় দেব প্রমুখ। কর্মসভায় বক্তারা বলেন, প্রতিটি বুথে পুলিং এজেন্ট দিতে হবে। মানুষ তৃণমূলকে চায়, তাই সর্বত্র প্রচার জোরদার করতে হবে। সাহায্য করবেন, অন্নদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়াবেন, শ্মশান যাত্রী, কবরের যাত্রী তার পাশে দাঁড়াবেন, তাহলেই না হবে। তাই আমি বলি কি, যখন আপনাদের যেটা প্রয়োজন, যেটা পারবো এটাই আমাকে বলবেন, আমি সর্বোচ্চ সাহায্যের হাত বাড়িয়ে দেব। এবং আমি কংগ্রেস থাকতেও সবকে বলে দিয়েছিলাম, আমার ফোন নাম্বারও দিয়ে দিয়েছি। আমি কংগ্রেস প্রেসিডেন্ট ছিলাম, দিয়ে দিয়েছিলাম যেখানে সেবার প্রয়োজন সেখানে সেবার জন্য আমাকে খবর পাবো। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, শুধু রাজনীতির জন্য রাজনীতি নয়, সেবার জন্যও কাজ করবেন, মানুষের পাশে থাকবেন। অসহায় দরিদ্র ছেলে পড়তে পারে না, তার বই কিনে যোগ্য নেতৃত্ব পাচ্ছিলেন না, সেই কারণে আমরা বহুদূর দিতে পারি না। তবু বিধানসভা নির্বাচনও আমরা প্রার্থীকে বাইরে একই কারণে এবার আমি যোগ্য নেতৃত্ব পেয়েছি। নেতা আজকে হাল ধরেছে। আমি আশাবাদী এই রাজ্য থেকে এবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। এবং আমি আপনাদের আরও কথা বলছি, যদি আপনারা আমাকে এগিয়ে দিতে পারেন তাহলে পরবর্তী সময়ে এই দলের দায়িত্ব আমি নিজে নেব। দক্ষিণ বাংলা থেকে দেখবেন থাকে থাকে নেতা মন্ত্রী সব রাজ্য ঝাঁপিয়ে পড়বে। দলের প্রার্থী ভৃগুরাম রিয়াং শীঘ্রই 59 জেলায় প্রচারে আসবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ট্রিপার গাড়ির পেছনে ধাক্কা মেরে গুরুতর আহত এক বাইক চালক। ঘটনা সোনামুড়া তামসাবাড়ি রাধা মাধব মন্দির সংলগ্ন সড়কে। আহত বাইক চালকের নাম হাবিবুর রহমান।
ট্রিপার গাড়ির পেছনে ধাক্কা মেরে গুরুতর আহত এক বাইক চালক। ঘটনা সোনামুড়া তামসাবাড়ি রাধামাধব মন্দির সংলগ্ন সড়কে। জানা যায় বেশ কিছুদিন ধরে রাস্তা সংস্কারের কাজ চলছে এখানে, তাই যান চলাচলে সামান্য অসুবিধা হচ্ছে এই স্থানটিতে। আজ দুপুর 2টা নাগাদ কমলনগরের দিক থেকে TR01Q 6274 নম্বরের একটি বাইকে করে আসছিল মেলাগড় গ্রামতলির হাবিবুর রহমান ও তার স্ত্রী বিলকিস বেগম। তাদের বাইকটির সামনে ছিল TR011938 নম্বরের একটি ট্রিপার। হঠাৎ ট্রিপারটি ব্রেক কষাতে অন্যমনস্ক বাইক চালক ট্রিপারটির পেছনে ধাক্কা মারে। এতে বাইকটির সামনের অংশ ভেঙে গুড়িয়ে যায়। ঘটনার পর ছুটে আসে আশেপাশের লোকজন ও রাস্তায় কর্মরত শ্রমিকরা। গুরুতর আহত অবস্থায় বাইক চালক হাবিবুর রহমানকে প্রথমে সোনামুড়া হাসপাতালে ও পরে মেলাগড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার মাথায় ও কোমরে আঘাত লাগে, যদিও তার স্ত্রী বিলকিস বেগম তেমন কোনো আঘাত পাননি। তিনি জানান, একদম কম টার্নিং এ তো টার্নিং একদম কম। আমরা কই যাইতেছি? আমরা কমলনগর যাইতেছি। একটু বেশি ব্যথা হয়েছে, মাথার মধ্যে আঘাত হয়েছে, চোখে হয়েছে, মাথার মধ্যে ব্যথা হয়েছে। কইছি মানে আমার মেলাঘর যদি রেফার করে তোলে আমার সুবিধা হবে। আমার মেলাঘর বাড়ি যেহেতু আমি হসপিটাল মেলাঘর আমার থেকে রেফার করে দিতে তো গাড়ি এখন গাড়ি চলে গেল। রাস্তায় কর্মরত এক শ্রমিক জানান, একজন মেমোরিয়ালে বাইকটা স্লিপ করতে হবে না, সোনামুড়া থানার পুলিশ বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অগ্রগতির দিকে এগোচ্ছে উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক রাজ্য ত্রিপুরা। আর এই অগ্রগতিতে যথেষ্ট সহায়তা রয়েছে রাজধানীর পার্শ্ববর্তী বোধজংনগর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারে গড়ে ওঠা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলির। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অগ্রগতির দিকে এগোচ্ছে সারা ভারত। উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্য মূল ভূখণ্ডের থেকে খানিকটা বিচ্ছিন্ন প্রায় হলেও উন্নয়নের আলোর ছোঁয়ায় আজ আলোকিত সবকটি রাজ্য। উত্তর পূর্বের সবচেয়ে প্রান্তিক রাজ্য ত্রিপুরার কথাই ধরা যাক। এর 3 দিকে বাংলাদেশ, তারপরও সাম্প্রতিককালে ক্ষুদ্র শিল্প, চা, রাবার সহ অন্যান্য শিল্পে এগিয়ে যাচ্ছে রাজ্যটি। গত 3 বছরে রাজধানীর পার্শ্ববর্তী বোধজংনগর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারে 12টি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাংলাদেশের সঙ্গে বাড়ছে আমদানি রপ্তানি বাণিজ্য। বর্তমানে ত্রিপুরা থেকে বাংলাদেশে রপ্তানি হচ্ছে ক্র্যাপ আয়রন, পেপার বোর্ড, রাবার থ্রেড, সাইট্রিস, শুকনো মাছ, কলা, বিভিন্ন ফল, তেজপাতা, আদা ইত্যাদি। বাংলাদেশ থেকে যে সকল পণ্য সামগ্রী ত্রিপুরায় আমদানি হচ্ছে সেগুলি হল ছোট মাছ, ইলিশ মাছ, পাথর, চিপস, সিমেন্ট, খাদ্য সামগ্রী, পানীয়, প্লাস্টিকের সামগ্রী, কটনওয়ার, অ্যালুমিনিয়াম, প্রোফাইল ইত্যাদি। 2011-12 অর্থ বছরে বাংলাদেশে বিভিন্ন সামগ্রী রপ্তানি করে আয় হয়েছে 1.55 কোটি টাকা। 2012-13 অর্থ বছরে বাংলাদেশে বিভিন্ন সামগ্রী রপ্তানি করে আয় হয়েছে 0.41 কোটি টাকা। সেই সঙ্গে পাল্লা দিয়ে ত্রিপুরায় বাড়ছে চা সহ রাবার উৎপাদনের পরিমাণও। রাজ্যে বর্তমানে 61,231 হেক্টর এলাকাতে রাবার বাগান রয়েছে। এর মধ্যে 3,724.67 হেক্টর জমির রাবার বাগান থেকে রাবার উৎপাদিত হচ্ছে। পাশাপাশি ত্রিপুরা রাজ্যের 12,849.260 হেক্টর জমিতে রয়েছে 54টি চা বাগান, যে বাগানগুলি থেকে 2012-13 অর্থ বছরে প্রায় 85 লক্ষ কেজি চা উৎপাদিত হয়েছে। সেই সঙ্গে রাজ্যে 4,346 জন ক্ষুদ্র ও প্রান্তিক চা চাষী রয়েছেন। তারা গত 2012-13 অর্থ বছরে প্রায় 50 লক্ষ কেজি কাঁচা চা পাতা উৎপাদন করেছেন। বিধানসভায় এই তথ্য জানিয়েছিলেন ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের এক সভা অনুষ্ঠিত হয় 55 নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের দক্ষিণ হুড়ুয়ায়। সভায় এলাকার 21 পরিবার বিভিন্ন দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে 55 নং বাগবাসা বিধানসভা কেন্দ্রে দক্ষিণ হুড়ুয়ায় এক উঠান সভার আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুরজিৎ দত্ত, কার্যকরী সভাপতি দুলাল দাস, উত্তর ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বিমল নাথ, হুড়ুয়ার গ্রাম পঞ্চায়েতের সদস্য রসময় নাথ প্রমুখ। উল্লেখ্য, এই সভায় বামফ্রন্ট এবং কংগ্রেস ছেড়ে 21 পরিবার তৃণমূলে যোগ দেয়। রাজ্য সভাপতি সুরজিৎ দত্ত এবং দুলাল দাস নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন। রাজ্য সভাপতি সুরজিৎ দত্ত বলেন, প্রার্থী হয়েছে এই পূর্ব লোকসভা আসনে
বিগ্রাম মৃদু, সে আসবে কালকে নর্থে, তারপর এদিকে 4-5 দিন ঘুরবে, তারপর আবার চলে যাবে ওইদিকে। যে ঝগড়াঝাটি ভুলে, পুরান নূতন ভুলে, সবই নূতন সবই পুরান, এইভাবেই কাজ করতে হবে। প্রত্যেকে সকাল সকাল ভোট দিতে যাবেন এবং ঘাস ফুলে ছাপ দিবেন, দিয়ে প্রার্থীকে জিতান, তারপর প্রার্থী কাজ করবে। প্রার্থী গিয়ে তো মন্ত্রিসভায় যেতে পারবে না, মন্ত্রিসভা হবেও না তৃণমূল কংগ্রেসের, কিন্তু কাজ তো করতে পারবে, কাজ করতে। প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সদস্য তথা বর্তমান উত্তর ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের ইনচার্জ বিমল নাথ জানান, আজকে আমাদের বাগবাসা বিধানসভা কেন্দ্রে 21 পরিবার, সিপিএম এর 2 পরিবার এবং বাকি 19 পরিবার আজকে সিপিএম ছেড়ে এবং কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। বাগবাসা বিধানসভা কেন্দ্রে অন্যান্য বুথে এবং গ্রামে আগামী কয়েকদিনের মধ্যে শখানেক লোক তৃণমূলে যোগদান করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মহকুমা নগর পঞ্চায়েত অফিস এবং মহকুমা অফিস সংলগ্ন নামি দামি স্কুলগুলির মধ্যে অন্যতম মডেল জেবি স্কুল। দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত স্কুলটি। দ্রুত এই দুরবস্থা থেকে পরিত্রাণ পেতে চাইছে স্কুল কর্তৃপক্ষ সহ অভিভাবকরা। কমলপুর মহকুমা শাসকের কার্যালয়ের সংলগ্ন এলাকার মডেল জেবি স্কুলের দুরবস্থা। নেই স্কুলের ঘর, নেই বেঞ্চ, চেয়ার টেবিল, নেই জলের ব্যবস্থা, নেই স্কুলের মাঠ, নেই পৃথক ক্লাসরুমের ব্যবস্থা। কমলপুর মহকুমা সদরের এসডিএম অফিস সংলগ্ন 1952 সালে প্রতিষ্ঠিত মডেল স্কুলে কান পাতলেই শোনা যাবে শুধু নেই আর নেই। কমলপুর মহকুমার নগর পঞ্চায়েত অফিস এবং এসডিএম অফিস সংলগ্ন নামি দামি স্কুলের মধ্যে মডেল জেবি স্কুল অন্যতম। 2008 সালে 8ম শ্রেণী পর্যন্ত স্কুলকে উত্তীর্ণ করা হয়। 203 জন ছাত্রছাত্রী নিয়ে বিদ্যালয়ের শিক্ষকরা খুব কষ্টে দিন কাটাচ্ছে। স্কুলের ভাঙা ঘরের মধ্যে কচিকাচারা ঝুঁকি নিয়ে পড়াশোনা করে। ঝড় তুফান এলে দুর্ঘটনাও ঘটতে পারে, কারণ বাঁশের বেড়া ভেঙে গেছে, উইপোকা কাঠের ব্যাটন খেয়ে ফেলেছে। দীর্ঘদিন ধরে সংস্কার নেই, স্কুলের আসবাবপত্র নেই, নেই ছাত্রছাত্রীদের বসার বেঞ্চ, একটি বেঞ্চে 3 জন করে বসতে হয়। অভিযোগ ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। তাদের দাবি, ঐতিহ্যবাহী স্কুলের সুনাম রক্ষার্থে সরকার অবিলম্বে যথোপযুক্ত ব্যবস্থা নেয়। পরিকাঠামোর অভাবে, যেমন পাশাপাশি পার্টিশন নেই, রুম কম, তো একটা ক্লাস করতে গেলে দেখা যায় আমাদের পাশের ক্লাসের আওয়াজের জন্য, পাশের ক্লাসের স্টুডেন্টদের জন্য। আমরা স্কুলে অনেক সময় সব ছাত্রছাত্রী আইলে অনেক সময় আমরা খুব কষ্ট করে করতে হয়। এক ক্লাসে আমরা 2টা ক্লাস করতে হয়, খুব কষ্ট করতে হয় আমরা ক্লাস করতে গেলে। ভালো, আমরা স্কুলে ছাত্র বেশি কিন্তু জায়গা কম, এক ক্লাসের মধ্যে 2টা ক্লাস করা হয়। তারপরে আমাদের স্কুল শহরে অনেক স্কুলই উন্নত, কিন্তু আমরা স্কুলে এখনো ভাষায় ঘরে পড়া হয়। মানে আমাদের ক্লাস ভাঙা, তারপরে জলের সমস্যা আছে। স্যার কিভাবে ক্লাস করেন? ভালো। এক ক্লাসের মধ্যে 2টা ক্লাস তো তোমরা কোন কোন সময় এইভাবে করতে লাগে? শিক্ষক এই স্কুল 1952 সালে প্রতিষ্ঠা হয়েছে। 2008 সালে তার আপগ্রেডেশন হয়েছে, 1 to 8 পর্যন্ত এখন চলে স্কুল। কিন্তু এই স্কুলে ক্লাসরুমের সংখ্যা মাত্র 6টি, ক্লাস হলো 8টি। 1 to একই ক্লাসে হইতেছে, 3, 4 এক ক্লাসে হইতেছে। বেঞ্চের সমস্যা খুব মানে বেশি, সামনে একটু স্পিড ব্রেকার দেওয়ার জন্য ছাত্রছাত্রী ছোটো ছোটো ছাত্রছাত্রীরা মানে যখন গেট থেকে বের হয়, গাড়ি এদিকে আসে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে এবং একবার সেরকম অল্পতে রক্ষা পেয়েছে ছাত্রছাত্রী, এরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এবং ঘটে, যার ফলে একটা স্পিড ব্রেকার দেওয়া যায় কিনা আপনাদের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয় রাইজিং ক্লাব বনাম টিএসআর 12 নং ব্যাটালিয়নের মধ্যে। খেলায় টিএসআর 12 নং ব্যাটালিয়ন 5 উইকেটে জয়লাভ করে ফাইনালে খেলার ছাড়পত্র পায়। তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সুপার ডিভিশনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হয় রাইজিং ক্লাব ও টিএসআর এর 12 নং ব্যাটালিয়নের মধ্যে। টসে জিতে প্রথমে ব্যাট করে রাইজিং ক্লাব।
সব উইকেট হারিয়ে 185 রান করে। দলের পক্ষে অজয় দাস 40 ও রামু সরকার 33 রান করে। টিএসআর এর পক্ষ থেকে রাজু ধর 13 রানে 2 উইকেট ও রাকেশ গোরং 19 রানে 2 উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে টিএসআর এর 12 নং ব্যাটালিয়ন 42 ওভার 1 বলে 5টি উইকেটের বিনিময়ে 185 রান করে। দলের পক্ষে পুনিত রায় অপরাজিত 70 রান করে। এছাড়াও প্রাণকৃষ্ণ 33 রান করে। রাইজিং এর পক্ষ থেকে সফল বোলার জয়দীপ দেব 43 রানে 4 উইকেট নেয়। 5 উইকেটে জয়লাভ করে টিএসআর এর 12 নং ব্যাটালিয়ন। আগামী রবিবার দিন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে টিএসআর 12 নং ব্যাটালিয়ন ও বুলেট ক্লাবের মধ্যে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা।